আসসালামু আলাইকুম। আজ ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানালো বিএনপি। হঠাৎ পুলিশে রেড অ্যালার্ট জারি। বাবরি মসজিদে ফিরেছে আজান, হিন্দুত্ববাদকে কঠিন বার্তা। এবার বিস্তারিত। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যে বার্তা দিয়েছেন তা নিয়ে বিএনপি বিশেষ প্রশংসা জানিয়েছে। এই পদক্ষেপকে যুগান্তকারী আখ্যায়িত করে বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ৮ ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ নেতা ইশতিয়াক আজিজ উলফাত এ বার্তাকে খুবই ইতিবাচক বলে মূল্যায়ন করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট উলফাত বলেন, তিনি মনে করেন ভারত সরকারের এই বার্তা সঠিক পদক্ষেপ এবং বিএনপিও তার প্রতি একই ধরনের কৃতজ্ঞতা প্রদর্শন করেছে। মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছিলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জেনে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। মোদি যোগ করেন, তার দ্রুত আরোগ্যের লক্ষ্যে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা জানাই এবং ভারত সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত। মোদির বার্তার প্রতিক্রিয়ায় বিএনপিও এক্সে কৃতজ্ঞতা জানায়। দলটির বক্তব্যে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় চিন্তাশীল বার্তা ও শুভেচ্ছা জানানোর জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভেচ্ছা এবং সহযোগিতার ইচ্ছাকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করেছে। খালেদা জিয়াকে একজন মহান নারী হিসেবে বর্ণনা করে উলফাত বলেন, স্বামীর হত্যার পর সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে উঠে এসে তিনি শুধু প্রায় সকল বাংলাদেশের হৃদয় ও শ্রদ্ধাই অর্জন করেননি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও অপরিসীম ভালোবাসা পেয়েছেন। উলফাত বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক। তার মতে, ভারত তার পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা চাইবে এবং বাংলাদেশের স্থল ভৌগোলিক সুবিধা যেখানে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ছোট ও নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু সেভেন সিস্টার্স নয়, পুরো ভারতের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং তা নিশ্চিত করতে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দেয় গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালিত হবে। এ প্রসঙ্গে উলফাত বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জন্য মহান একটি দিন, কারণ পাকিস্তান ১৯৭১ সালের ২৫ মার্চ নির্মম ঘটনার সূচনা করে নিরস্ত্র মানুষের উপর দমন পীড়ন চালিয়েছিল, যা ছিল এক ভয়াবহ রাত। হঠাৎ পুলিশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর ও মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে সমন্বয় সভায় এই নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। জাতীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে এবং জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আশা করি সবার সহযোগিতায় দিবস দুটি নির্বিঘ্নে উদযাপিত হবে। সবাইকে যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব বা ভুয়া সংবাদ ছড়িয়ে জনমনে যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খবরাখবর প্রকাশে বিপুল আগ্রহ দেখাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকাগুলো।
এর মধ্যে সেখানকার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারও এক ধাপ এগিয়ে আছে। মঙ্গলবার পত্রিকাটি লিখেছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এ বছরের 16 ডিসেম্বরও ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রথমে ভারতে মুক্তিযোদ্ধা এবং সেনা কর্তাদের 20 সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু জানিয়েছেন, ইতিমধ্যেই ঢাকা থেকে প্রতিনিধি দল পাঠানোর বার্তা মিলেছে। 1971 সালের 16 ডিসেম্বর কলকাতা থেকেই মুক্তিবাহিনীর শীর্ষ আধিকারিকেরা দমদম বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় কমান্ডের তৎকালীন প্রধান তথা মিত্র বাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সঙ্গে হেলিকপ্টারে ঢাকা উড়ে গিয়েছিলেন। তারপরে অরোরার সামনেই কাগজে সই করে পাকবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন। স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। তারপর থেকে দুদেশেই ওই দিনটিকে পালন করে আসছে। ওই দিনটিতে প্রথা মেনে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের একটি প্রতিনিধি দল ঢাকায় পাড়ি দেয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা এবং সেনা কর্তাদের একটি দলও আসে ফোর্ট উইলিয়ামে। বাংলাদেশের ভারত বন্ধু এবং ভারতের বাংলাদেশ বন্ধু বিশিষ্টজনদের উপস্থিতিতে নানা অনুষ্ঠানের রীতি রয়েছে। কিন্তু গত বছরের 5 আগস্ট গণবিক্ষোভের জেরে মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী আওয়ামী লীগের সরকারের পতন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরে পরিস্থিতি বদলে যায়। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় মুক্তিযুদ্ধের নানা স্মারক ভাঙা পড়েছে, এমনকি বন্ধ হয়েছে বিজয় দিবসের কুচকাওয়াজ। যদিও গত বছরের 16 আগস্ট ভারতের আমন্ত্রণে ফোর্ট উইলিয়ামে আয়োজিত কর্মসূচিতে এসেছিলেন বাংলাদেশের প্রতিনিধিরা। এদিকে আমার বাংলাদেশ বা এবি পার্টিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের শাখা হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রোববার রাজনৈতিক জোট গঠনের ঘোষণা করে দলটি। নাম গণতান্ত্রিক সংস্কার জোট। সেই জোটে এনসিপি ছাড়াও রয়েছে জামাতে ইসলামীর শাখা, আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকে বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে জামায়াত ও এনসিপির মতের মিল দেখা যাচ্ছিল। ফলে তাদের রাজনৈতিক জোট হিসেবেও মনে করা হচ্ছিল। আচমকাই তাল কাটে জুলাই সনদে সই করা না করা নিয়ে। সূত্রের খবর, এনসিপি নেতৃত্ব ধরে নিয়েছিলেন আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জামায়াত জুলাই সনদে সই করবে না। সই না করার ব্যাপারে এনসিপি অনড় থাকলেও জামায়াত সিদ্ধান্ত বদল করে সনদে স্বাক্ষর করে। এরপরে এনসিপি নেতাদের একাংশ ধারাবাহিকভাবে জামায়াতের সমালোচনা করেছেন। নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সংস্কৃতিতে দেখেছি, যাদের টাকা আছে, গডফাদারগিরি করে, তারাই নির্বাচনের দাঁড়ায়। আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আনন্দবাজার পত্রিকাটি মন্তব্য করে, এবার জামাতের শাখার সঙ্গে জোট গড়ল নাহিদের দল। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের প্রত্যাশায় আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে বিএনপি থেকে এখনও তেমন কোনো নিশ্চয়তা পায়নি দলটি। দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি জানিয়েছেন, যদি বিএনপির সঙ্গে জমিয়তের জোট বা নির্বাচনী সমঝোতা হয়, তবে সেক্ষেত্রে জোট সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত রয়েছে। তাদের প্রত্যাশিত আসনগুলোর মাঝে ইতোমধ্যে অধিকাংশ আসনেই বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিশেষ করে জমিয়তের ঘাঁটি হিসেবে আলোচিত সিলেট 4 আসনের সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট 6 আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী এবং নড়াইল 2 আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এতে সংশ্লিষ্ট জমিয়ত প্রার্থীদের মাঝে বেশ হতাশা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে, বিএনপি থেকে কাঙ্ক্ষিত আসন না পেলে প্রয়োজনে এনসিপি জোটে যেতে পারে জমিয়ত। একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় জমিয়ত ভিন্ন চিন্তা মাথায় রেখেছে। এসব বিষয়ে জানতে চাইলে দলটির সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, জমিয়ত এখনও বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার লাইনে আছে। বিএনপির সঙ্গে সমঝোতা না হলে অন্য কারো সঙ্গে জোট গড়বেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, যদি বিএনপির সঙ্গে কাঙ্ক্ষিত আসনগুলোতে সমঝোতা না হয়, তখন জমিয়ত বসে চিন্তা করবে কি করা যায়। একক নির্বাচন করবে নাকি কোনো জোট তৈরি করবে, তবে কোনো জোটে যোগদানের সম্ভাবনা নেই। উল্লেখ্য, জমিয়তের অপর অংশ বিএনপি থেকে অন্তত একটি আসন পাওয়ার চেষ্টায় আছে বলে জানা গেছে। জমিয়তের এই অংশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, আসন বরাদ্দ পাওয়া নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দলে বৈঠক হয়েছে। এ সময় তিনি আমাদের বিষয়ে আন্তরিকতা প্রকাশ করেছে।
যশোর ৫ আসনে আমাদের প্রার্থী দেয়ার বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে বিএনপি মহাসচিব। এছাড়া আমার আসনসহ অন্যগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। এর আগে নির্ধারিত মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান FAI এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, FAI এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি। এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা পৌঁছাবে এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল। জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানির FAI এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহৃত বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪, একটি জনপ্রিয় লং রেঞ্জ মেডিকেল ইকুয়েশন জেট। চ্যালেঞ্জার ৬০৪ মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত। স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয়। প্রিয় দর্শক, আজকে একটা জরুরি টিপস আপনাদেরকে দিচ্ছি। ধরুন আপনার একজন প্রিয়তম মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিত জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এরপর বহুদিন পর আবার এসে ক্ষমা চাইলো, আপনি তাকে আবার আগের জায়গায় বিশ্বস্ততার মধ্যে কি নেবেন? অবশ্যই নেওয়া উচিত হবে না। যে লোক বা ব্যক্তি বা বন্ধু স্বজন পরিচিতজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ভঙ্গ করেছে আপনার আস্থা, তাকে আপনি আর কখনোই আশ্রয় প্রশ্রয় দেবেন না। তাহলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার আপনি হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩ দশকের বেশি সময় পর আবারও দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে নতুন এক প্রতীকী প্রত্যাবর্তনের বার্তা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নির্মাণ শুরু হয়েছে নতুন বাবরি মসজিদ, যেখানে ভবিষ্যতে আবারও মিনারে উঠবে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি। মুসলিম সম্প্রদায়ের মতে এটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং উগ্র হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে নীরব কিন্তু শক্তিশালী বার্তা। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি বড় ক্ষতের স্মারক। কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যায় কয়েক শত বছরের স্থাপত্য। সেই ঘটনার শোক আজও কোটি মুসলমানের হৃদয়ে জীবন্ত। ঠিক সেই দিনটিতে ৩৩ বছর পর মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হাজারো মানুষ মাথায় ইট নিয়ে এসে অংশ নেয় নির্মাণ যাত্রার সূচনায়, যা মুহূর্তেই প্রতীকে পরিণত হয় মুসলিম ঐক্য ও আত্মমর্যাদার। নতুন মসজিদ নির্মাণ করা হবে প্রায় ২৫ বিঘা জমির ওপর। আনুমানিক ৩০০ কোটি টাকা ব্যয় সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের নিজস্ব অর্থায়নে। শুধু মসজিদ নয়, একই প্রাঙ্গণে গড়ে উঠবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক সহ আধুনিক অবকাঠামো। এসব হলো একটি ধর্মীয় স্থাপনাকে ঘিরে সমগ্র সমাজের জন্য কল্যাণমুখী উদ্যোগের প্রতীক। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির, যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তিনি জানান, এটি কোনো রাজনৈতিক প্রকল্প নয়, এটি গণমানুষের আকাঙ্ক্ষা। বাবরি শুধু একটি স্থাপনার নাম নয়, এটি মুসলমানের ইতিহাস, অভিমান ও অস্তিত্বের প্রতীক। মুসলিম নেতারা মনে করেন, অযোধ্যায় বাবরি ধ্বংস ধর্মীয় নিপীড়নের প্রতীক হিসেবে দাঁড়ালেও মুর্শিদাবাদের এই নতুন নির্মাণ প্রতিক্রিয়া নয়, এটি পুনর্জন্ম। তাদের মতে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদ ভেঙে ইতিহাস হারাতে চাইলেও মুসলিম সমাজ দেখিয়ে দিচ্ছে ইতিহাস ধ্বংস করা যায় না, বরং তা নতুন রূপে নতুন শক্তি নিয়ে ফিরে আসে।
স্থানীয় মানুষের আশা, খুব শিগগিরই এই নতুন মিনার থেকে ভেসে উঠবে আজানের ধ্বনি, যা শুধু ধর্মীয় আহ্বান নয়, বরং সহনশীলতা, স্থিতিশীলতা ও আত্মপরিচয়ের ঘোষণা। দক্ষিণ এশিয়ার মুসলমানদের কাছে এটি এক দৃঢ় বার্তা। ধ্বংস করা যায়, কিন্তু দমিয়ে রাখা যায় না বিশ্বাস, পরিচয় ও সম্মানকে। মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদ এখন তাই শুধু স্থাপনা নয়, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে শান্ত, দৃঢ় ও ঐক্যবদ্ধ এক প্রতীকী জবাব। এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় 8 ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেয়া হয়? তাদের শুল্ক দিতে হয়? তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? জবাবে স্কট বেসেন্ট জানিয়েছেন, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দরাবাদে সড়কের নামকরণ করা নিয়েও আলোচনা তুঙ্গে। ট্রাম্প প্রায়শই দাবি করে আসছিলেন যে তিনি অন্তত 7 থেকে 8টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত পাকিস্তান যুদ্ধ, এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি। উল্লেখ্য, এরই মধ্যে ভারতের ওপর 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যদিও দুপক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্কারোপের হুমকি দিলেন ট্রাম্প। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।